আসসালামু আলাইকুম সবাইকে। ফাহাদ জব কার্নিভালের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফাহাদ হোসেন। আমি এখন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। সো আজকের যে ভিডিওটা আমরা দেখব সেটা হলো, যে প্রশ্ন সলভগুলো আমরা দেখব সেটা হলো অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ বিষয়ক যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা আজকে সলভ করব। যে কি ধরনের প্রশ্নগুলো আসলে অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ নিয়ে আসে। এটা আপনারা প্রশ্ন যদি ঘাটেন তাহলে দেখবেন এর আগে প্রচুর পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে। তাহলে আমরা যদি সরাসরি আগে যদি আমি অঙ্কের ভিতরে চলে যাই। আচ্ছা, অঙ্কের ভিতর যাওয়ার আগে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ এই দুইটা জিনিস আগে দেখেন আপনারা, যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ কি। দেখেন, আমি এই যদি একটা ত্রিভুজ, ভালো করে দেখেন, এই যদি একটা ত্রিভুজ আমি আঁকি তাহলে তাহলে আপনারা দেখেন যে এখানে ভিতরে যে কোণগুলা তৈরি হয় সেখানে, অর্থাৎ এই ভিতরে যে তিনটা কোণ তৈরি হয়েছে এই ভিতরের এই তিনটা কোণকেই বলা হবে অন্তস্থ কোণ। ঠিক আছে, অর্থাৎ এটা তো আপনারা জানেন যে আসলে মানে অন্ত মানে যেহেতু ভিতরে, সো ভিতরের কোণগুলাই তো আসলে এখানে অন্তস্থ কোণ হবে। এখন প্রশ্ন হলো তাহলে বহিস্থ কোণ কোনটা? তাহলে প্রশ্নটা আপনাদের কাছে এইভাবেই কিন্তু আসে যে তাহলে বাহিরে যেটা আছে সেটাই বহিস্থ কোণ। আচ্ছা, বাহিরে তাহলে কি আছে এবার একটু দেখি আমরা। তো তাহলে এই যে একটা ত্রিভুজ, এইটার একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আপনি বর্ধিত করেন, হ্যাঁ, যে কোনো একটা বাহুকে, মনে করেন এই বাহুটাকে যদি আপনি বর্ধিত করেন, এখানে দেখেন আপনি কিন্তু আপনি যখন একটা বর্ধিত করবেন সেখানেও কিন্তু কোণ তৈরি হয়েছে। সেখানে কি, এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, আবার এখান থেকে এই হলো একটা কোণ কিন্তু তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো তাহলে এখানে বহিস্থ কোণ কোনটা? এখানে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণটা কি এইটা না আসলে এইটা? এখানে আপনাদের মানে প্রশ্ন হতে পারে যে আসলে দুইটাই তো বাহিরে, এখানে এই যে একটা তৈরি হলো এটাও বাহিরে, আবার এখানে তৈরি হলো এটাও বাহিরে, তাহলে বহিস্থ কোণ কোনটা? আসলে বহিস্থ কোণ হবে এই যে এই এক্স যদি হয় তাহলে এক্স হলো, এখানে হলো বহিস্থ কোণ। এখন প্রশ্ন হলো স্যার এইটা বহিস্থ কোণ কেন? আপনার কিন্তু একটা রেখা যদি আপনি বাড়াই দিচ্ছেন যেহেতু এইভাবে, আপনি কিন্তু এইটাও বহিস্থ কোণ হতে পারে, কিন্তু ওই কোণটা বহিস্থ কোণ হবে না, এইটা হবে বহিস্থ কোণ। প্রশ্ন হলো কেন বহিস্থ কোণ হবে? দেখেন, বহিস্থ কোণ হলো ওই কোণটাকেই বহিস্থ কোণ বলা হবে যখন তার পাশের অন্তস্থ কোণের সাথে মিলে তারা 180 ডিগ্রি হবে। দেখেন, খেয়াল করে দেখেন, এইটাকে যদি আমি বহিস্থ কোণ ধরি তাহলে কি বললাম, এই যে একটা বহিস্থ কোণ আর এই কোণটার পাশের যে কোণটা আছে সেই কোণটা কি কোণ? এটা অন্তস্থ কোণ। তাহলে এইটা হলো আমার সেই অন্তস্থ কোণ। এবার বলেন তো এই দুইটা কোণের আসলে যোগফল কত? এইটা যদি ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হয় বলেন তো? কত হয় এখানে? আপনার 180 ডিগ্রি। যার কারণে এই এক্স হলো এখানে একটা বহিস্থ কোণ, আর এক্স এর পাশে যে কোণটা যদি এটাকে ওয়াই ধরি, এই ওয়াই হলো অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ ও তার পাশের অন্তস্থ কোণ মিলাই হতে হবে 180 ডিগ্রি। কিন্তু এই কোণটা থেকে দেখেন তো, দেখেন খেয়াল করে দেখেন, এই কোণটা কিন্তু নিজেই 180, এই কোণটা কিন্তু নিজে 180, আর তার পাশেরটার সাথে যদি এইটা যোগ হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? 180 প্লাস 180 প্লাস। যার কারণে এই কোণটা কখনোই বহিস্থ কোণ হবে না। বহিস্থ কোণ হলো সেই কোণটাকেই বহিস্থ কোণ বলা হবে যখন তার পাশের অন্তস্থর সাথে মিলে সে 180 ডিগ্রি কোণ তৈরি করবে। সো এখানে এক্স হলো এখানে বহিস্থ কোণ। ঠিক আছে, বুঝতে পারছেন? সো আশা করি অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ জিনিসটা চিনছেন। তো এটাতে গেল ত্রিভুজের ক্ষেত্রে। আপনি যে কোনো বহুভুজের ক্ষেত্রে যদি বলেন, মনে করেন যে এটা হলো একটা যে কোনো ধরনের বহুভুজ, মানে একটা আসলে আপনার হলো চতুর্ভুজ, তাহলে এইটাকে যদি একদিকে বাড়ান তাহলে কিন্তু এইটা হবে বহিস্থ কোণ। কেন বহিস্থ কোণ? কারণ এইটা বহিস্থ আর এই অন্তস্থ এই দুইটা মিলে হবে হলো 180 ডিগ্রি। কি ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক একইভাবে যদি অন্য যে কোনো একটা বহুভুজ আপনি যদি আঁকেন, ঠিক আছে, এই যে এটাকে টান দিবেন, যে কোনো একটা বাহুকে বর্ধিত করবেন, এইটা কিন্তু বহিস্থ না, বহিস্থ হবে কি এইটা, কারণ এইটা আর এইটা এই দুইটা মিলে কোণ হলো 180 ডিগ্রি, তাই এই কোণটা অন্তস্থ আর এইটা হলো বহিস্থ, কারণ অন্তস্থ আর বহিস্থ মিলে যোগফল কত হয়? 180 ডিগ্রি। সো আশা করি আপনারা অন্তস্থ আর বহিস্থ কোণ চিনছেন। এখন তো কোন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো অন্তস্থ আর বহিস্থ কোণ বিষয়ক অনুসিদ্ধান্ত কিছু আছে, অর্থাৎ অন্তস্থ আর বহিস্থ কোণের কিছু মৌলিক কিছু সিস্টেম বা কিছু সিস্টেম তারা ফলো করে, সেই জিনিসটা দেখব যে অন্তস্থ বহিস্থ কোণ বিষয়ক অনুসিদ্ধান্ত। নাম্বার 1, দেখেন এখানে কি বলছি,
ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। অর্থাৎ আপনি যদি একটা ত্রিভুজ এখানে আঁকেন, ঠিক আছে, এখানে যদি একটা ত্রিভুজ আপনি আঁকেন, যে কোনো একটা বাহুকে যদি আপনি বর্ধিত করান, সেটা আসলে মানে এইদিকে যেদিকে খুশি হতে পারে। সো আপনি যদি এই দিকে যদি আঁকেন, যদি বর্ধিত করেন, মনে করেন এই দিকে বর্ধিত করলেন, এই বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণ তৈরি হয়, তাহলে সে বহিস্থ কোণ কোনটা তৈরি হলো? এইটা। এই কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটার বিপরীত যে অন্তস্থ কোণ কে কে আছে, এইটা আর এইটা, এইটা কিন্তু তার বিপরীত না, কারণ এটা তার পাশের অন্তস্থ কোণ। এই দুইটা হলো তার বিপরীত অন্তস্থ কোণ। সো এইটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই আর জেড হয়, তাহলে এটা হবে এক্স সমান কি ওয়াই প্লাস জেড। এটা হবে কি এক্স সমান ওয়াই প্লাস জেড। তাহলে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করেন, তাহলে যে বহিস্থ কোণ তৈরি হবে তা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এই হলো বহিস্থ কোণ, এই হলো তার বিপরীত অন্তস্থ কোণ, এক্স সমান হবে ওয়াই প্লাস জেড। আপনি চাইলে এটাকে বর্ধিত করতে পারেন, এটাকে যে কোনোটাকে বর্ধিত করলেই এটা হবে। সো একটা জিনিস আপনারা মোটামুটি বুঝছেন, সেটা হলো যে অন্তস্থ বহিস্থ কোণ বিষয়ক যে একটা বিষয় লিখলাম। আচ্ছা, এরপর আসেন দ্বিতীয় বিষয়, যেটা আমি বললাম, ঠিক আছে। অর্থাৎ এখানে কি বলতেছে যে বহিস্থ কোণ ও তার পাশের অন্তস্থ কোণ এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। তো যে কোনো যদি একটা বহুভুজ আপনি নেন, ঠিক আছে, এটা যদি বর্ধিত করেন, তাহলে এখানে যে কোণ তৈরি হলো, আর এটা হলো বহিস্থ কোণ আর এটা হলো অন্তস্থ কোণ, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সো এটা এর আগেও বললাম, আশা করি আপনারা বুঝছেন। আর দেখেন এখানে কি বলছি, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। অর্থাৎ আপনি সেটা ত্রিভুজ বা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, যে কোনো বাহু, যে কোনো ভুজ বিশিষ্টই আপনি বাহু নেন না কেন, ওখানে ওই বহুভুজ বিশিষ্ট বাহুতে যতগুলা বহিস্থ কোণ তৈরি হবে, প্রত্যেকটা সবগুলা বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এটা ফিক্সড। হ্যাঁ, অর্থাৎ এটা কখনো কমবে বা বাড়বে না। যেমন দেখেন, আপনি যদি একটা বহুভুজ নেন, এটা মনে করেন পঞ্চমভুজ বা যেটা ভুজ হোক না কেন, এইটাকে প্রত্যেকটা বাহুকে বাড়ান। এই যে দেখেন, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে এখানে যতগুলা বহিস্থ কোণ তৈরি হয়েছে, আপনি প্রত্যেকটা বহিস্থ কোণ এখানে যোগ করবেন, এই সবগুলা বহিস্থ কোণের যোগফল হবে 360 ডিগ্রি। এটা ফিক্সড। ঠিক আছে, আবারও বলতেছি, এটা কিন্তু ফিক্সড। কিন্তু আপনাকে যদি অন্তস্থ কোণ বলে, ঠিক আছে, এরকম এই ভিতরে যে অন্তস্থ কোণ আছে না, এই অন্তস্থ কোণের যে যোগফলটা হবে, কিন্তু এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, ভিডিওটা দেখে নেবেন। সো এইটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। একটা বহুভুজের ভিতরের কোণের যোগফল কিন্তু যত বাহু বাড়বে তার কোণের সমষ্টি কিন্তু বাড়বে। কিন্তু যদি বলে বহিস্থ কোণের যোগফল কত, সেটা বাহু বাড়ুক বা কমুক যেটাই হোক না কেন, তার যোগফল হবে 360 ডিগ্রি। সো আশা করি জিনিসটা আপনারা পুরোটাই বুঝছেন। সো এই হলো অন্তস্থ আর বহিস্থ কোণ বিষয়ক যে তিনটা সিদ্ধান্ত। এখন এই তিনটা জিনিস মূলত এখন আপনাদের লাগবে বিভিন্ন, আমরা যে পরীক্ষাগুলো করব, যে ম্যাথগুলো করব, সেইখানে এই জিনিসটা লাগবে। তাহলে এখন দেখি যে একটা প্রশ্ন যদি আমরা দেখি, একটি সুষম অষ্টভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে একটা সূত্র আমরা জানি, এই জিনিসটা মনে রাখবেন যে অন্তস্থ কোণ বলুক আর বহিস্থ কোণ বলুক, যেটাই বলুক না কেন, সেখানে বাহুর সংখ্যা নির্ণয় করতে বলুক আর কোণের সংখ্যা নির্ণয় করতে বলুক, একটা সূত্র দিয়ে আপনারা করবেন, সেটা হলো n থিটা সমান হলো 360। n থিটা সমান 360 ডিগ্রি, যেখানে n হলো বাহুর সংখ্যা, আর এখানে আরেকটা যেটা লেখা আছে থিটা, সেটা হলো বহিস্থ কোণ, সেটা হলো বহিস্থ কোণের পরিমাপ। আবারও বলতেছি, এই থিটা কিন্তু অন্তস্থ কোণ না, এই থিটা কিন্তু বহিস্থ কোণ। আর এন হলো এখানে কি, এই এন হলো এখানে বাহুর সংখ্যা। তাহলে এখন যদি আমি এই প্রশ্নটা করি যে এন থিটা সমান কত, 360, তো তাহলে এখন এন কত, অষ্টভুজ মানে 8, আর বহিস্থ কোণের পরিমাণ, আর থিটা যেহেতু বহিস্থ কোণ, তাহলে থিটা রাখো 360। তাহলে থিটা সমান কত হবে, 360 ভাগ 8। তো তাহলে ভাগ করলে হবে কত, এখানে ভাগ করলে হবে 45।
5 8 40, 4 8 32 আর 4 36, অর্থাৎ থিটা হলো 45 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আপনারা যদি এখন সুষম অষ্টভুজ আঁকেন, ঠিক আছে, এটা হলো একটা সুষম যদি অষ্টভুজ যদি আমি ধরি, সরি, এটা যদি এক ধরনের সুষম অষ্টভুজ 1 2 3 4 5 6 7 8, আচ্ছা দেখেন যদিও এখানে আসলে ওইভাবে হয় নাই, তারপরও আমি যতটুকু হওয়ার আমি চেষ্টা করছি। এটা যদি একটা সুষম অষ্টভুজ হয়, তাহলে এই যে আপনি যে একটা বহিস্থ কোণ তৈরি করলেন, এই যে বহিস্থ কোণের মান হলো এখানে 45 ডিগ্রি, অর্থাৎ এইখানে যতগুলা বহিস্থ কোণ তৈরি হবে প্রত্যেকটা কোণের মান হবে কত, 45 ডিগ্রি, সেটা হলো 45 ডিগ্রি। এখন এই প্রশ্নটাকেই যদি আপনাকে ঘুরাই দেয়, ঠিক আছে, যে একটি সুষম অষ্টভুজের অন্তস্থ, একটি সুষম অষ্টভুজের অন্তস্থ কোণের পরিমাপ কত? আবারও বলতেছি, সুষম অষ্টভুজের কি বলতেছে, অন্তস্থ, তাহলে সূত্র কি, এন থিটা সমান 360, এন এত, এখানে অষ্টভুজ মানে 8, তাহলে থিটা হলো কত, 45। এখন প্রশ্ন হলো এই 45 কিন্তু অ্যান্সার না। কেন অ্যান্সার না জানেন? কারণ এই 45 কিন্তু বহিস্থ কোণের পরিমাণ, কারণ এখানে যে থিটার পরিমাণ সেটা কিন্তু বহিস্থ কোণ নির্দেশ করতেছে। সো এখানে 45 হলো একটা বহিস্থ কোণ, অর্থাৎ ওই চতুর্ভুজ বা বহুভুজ বা অষ্টভুজের প্রত্যেকটি বহিস্থ কোণ হলো 45 ডিগ্রি। আপনার এখানে কি চাইছে, অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণ বের করার জন্য যে কাজটা করবেন, অতএব তাহলে অন্তস্থ কোণ হবে কত, 180 মাইনাস 45, তাহলে এটা হবে কত, অর্থাৎ সেটাকে 180 থেকে বিয়োগ করবেন, তাহলে 0 থেকে 5 বাদ গেলে 5, 8 থেকে 5, তাহলে 8 থেকে 5 গেলে 3, আর এটা হলো 1, অর্থাৎ কত হবে, 135। এখন প্রশ্ন হলো, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, যদি আপনাকে সিম্পলি যদি প্রশ্নে চাই যে বহিস্থ কোণ কত, তাহলে 45 সেটাই অ্যান্সার। কিন্তু যদি অন্তস্থ কোণ বলে, তাহলে 180 থেকে বিয়োগ করতে হবে, কারণ ওই যে পাশাপাশি দুইটা বহিস্থ আর অন্তস্থ কোণের যোগফল কত বলছিলাম, 180, সেই 180 থেকে 45কে বিয়োগ করলে আপনি অন্তস্থ পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ আরেকটু বলে রাখি, 180 থেকে যদি অন্তস্থ বিয়োগ করেন তাহলে বহিস্থ পাওয়া যাবে, আবার 180 থেকে যদি বহিস্থ বিয়োগ করেন তাহলে কিন্তু অন্তস্থ পাওয়া যাবে। কি ঠিক আছে? আচ্ছা, আশা করি জিনিসটা আপনারা পুরোটাই বুঝতে পারছেন। তাহলে এই হলো আপনার অন্তস্থ বহিস্থ। আচ্ছা, আর একটা অঙ্ক যদি আমরা এখান থেকে করি, এখান থেকে ম্যাথের ভিতরে, যে একটি সুষম যদি বলে পঞ্চভুজের, একটি সুষম পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, সরি, অন্তস্থ কোণের পরিমাণ কত? আচ্ছা, আরেকটা কথা বলে নিই, আমি কিন্তু সমষ্টিটা মানে অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু আমি আগে দেখাই রাখছি, ঠিক আছে। সো এইটা নিয়ে আসলে বলার কিছু নাই। এখন তাহলে সূত্র কি, এন থিটা সমান হলো 360, তাহলে এখন এখানে কি বলছে, পঞ্চভুজ মানে 5, তাহলে 360, তাহলে থিটা সমান হবে 360 ভাগ 5, এটাকে ভাগ করলে হয় কত বলেন, 5 7 35 2, তাহলে কত হলো, 5 দুগুণে 10, 0, 5 7 35 34, অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে এই যে থিটা কিন্তু এখানে অ্যান্সার না, এই থিটা কি বাড়াইলো, বহিস্থ কোণ, এই যে থিটা কিন্তু বহিস্থ কোণ, আর আপনার এখানে চাইছে কি, অন্তস্থ কোণ। অতএব অন্তস্থ কোণের যোগফল, অতএব অন্তস্থ কোণের পরিমাণ, সরি যোগফল না, অন্তস্থ কোণের পরিমাপ তাহলে হবে কত, 180 বিয়োগ 72, 10 থেকে তাহলে কত হয়, 108। এই অন্তস্থ কোণের যোগফল হবে 108, অর্থাৎ একটা পঞ্চভুজ যদি নেন তাহলে তার প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ হবে 108 ডিগ্রি, আর যদি বলতো বহিস্থ কোণের পরিমাণ হবে 72 ডিগ্রি। এই সেই 108 আর 72 যোগ করলে হয় 180, অর্থাৎ অন্তস্থ আর বহিস্থ কোণ এই দুটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সো আশা করি জিনিসটা আপনারা পুরোটাই বুঝতে পারছেন। এখন তার মানে কি, এখন দেখেন, তার মানে যে কোনো সুষম বহুভুজের কিন্তু আপনি অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। এখন আমি বাহুর সংখ্যা নির্ণয় করব, মানে এই যে এর নির্ণয় করব, দেখেন কি করে সেটা নির্ণয় করি।
যে একটি সুষম পঞ্চভুজে অন্তস্থ কোণের পরিমাণ, সরি, একটি সুষম, দেখেন, একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? দেখেন একইভাবে সেম। তো তাহলে কি হবে, দেখেন এর আগের অঙ্কটা কি ছিল, সেখানে বাহুটা দেওয়া ছিল পঞ্চ বা অষ্ট বা সপ্ত, যে কোনো একটা বাহু দেওয়া ছিল, কোণের পরিমাণ নির্ণয় করছি, অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ। এখন অন্তস্থ বা বহিস্থ দেওয়া আছে, আপনাকে এবার বাহুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে সেম সূত্র, এন। এখন কি আমার বাহুর সংখ্যা চাইছে এন, এবার এখানে কি বলেন তো, কি চাইছে, এটা হলো থিটা, আর এখানে থিটা এখানে কত আছে 120। তো আপনি কিন্তু চাইলে এখানে 120 বসাতে পারবেন না। কেন এখানে থিটার মানটা 120 হবে না বলেন তো? কারণ এই থিটা হলো বহিস্থ কোণ, আর প্রশ্নে দেওয়া আছে 120, এটা অন্তস্থ কোণ। সো এই 120 এখানে বসানো যাবে না। তাহলে এই থিটা কি করতে হবে, বহিস্থ কোণ বসাতে হবে। তাহলে এই থিটা এখন কত হবে, তাহলে 180 থেকে কি 120 বিয়োগ, ঠিক আছে, কারণ এইটা হলো অন্তস্থ কোণ, এই থিটা, সরি, এই 120 হলো অন্তস্থ কোণ, আর এই থিটা হলো বহিস্থ কোণ, তাই 180 থেকে বিয়োগ করতে কত হবে, 360। তাহলে এন সমান কত হবে, 360 ভাগ 180 থেকে 20 বাদ দিলে কত হয়, 60। তাহলে কত হলো, 6। অর্থাৎ এটা হবে একটা 6 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ বা ষড়ভুজ। ঠিক আছে, দেখেন আপনারা পুরোপুরি বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা? যাদের কোনো সমস্যা হবে তারা নিজ দিয়ে অবশ্যই আমাদের এখানে কমেন্টে আপনারা জানাবেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। তাহলে দেখেন একটি বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ 120, এন থিটা সমান 360, এন এর মান আমি পেয়ে গেলাম, অর্থাৎ এখানে 6 হলো অ্যান্সার। অর্থাৎ এটা হলো একটা ষড়ভুজ বা 6 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যদি এখানে একটা বহিস্থ কোণ বলি, যে একটি সুষম বহুভুজের, দেখেন একই অঙ্ক সেম ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু হচ্ছে। একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ 120 হলে বাহুর পরিমাণ কত? সেম সূত্র, এন থিটা সমান 360। এবার এখানে বলেন তো, এখানে থিটাটা কি, বহিস্থ কোণ, আর দেওয়া আছে কি, বহিস্থ কোণ। তাহলে এবার 180 থেকে কোনো কিন্তু বিয়োগ করা লাগবে না। তো তাহলে এখানে ডিরেক্টলি আপনি 120 বসাবেন, 360। তো এখন তাহলে এন সমান হবে কত, 360 ভাগ 120। তাহলে কত হলো, 3 12 36। অর্থাৎ এটা একটা হলো ত্রিভুজ। ঠিক আছে, অর্থাৎ এটা হলো কি, একটা ত্রিভুজ। ঠিক আছে, অর্থাৎ এই সেটা এখানে কি মানটা কত আছে, 3 12 36, 3। অর্থাৎ সেটা হলো একটা সুষম ত্রিভুজ, মানে একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে, এই আর কি। এই যে 1 2 3 এটা হলো একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। ঠিক আছে, সো আশা করি জিনিসটা আপনারা পুরোটাই বুঝতে পারছেন। এই টাইপের প্রচুর অঙ্ক আপনারা পরীক্ষার বইতে দেখবেন, বিভিন্ন বইতে আছে, যে কোনো বইতে ফলো করবেন, আপনার প্রত্যেকটা অঙ্ক সলভ করবেন। যদি কোথাও কোনো দিন কোথাও কখনো আটকায় যান, নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের পাল্টা উত্তর দিয়ে জানাই দিব। সো সে পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন। আর কোন কোন ভিডিও চান সেটা নিয়ে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।